মহাকাশে এক অদ্ভুত জীবের কারণে সূর্যের তীব্রতা কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ৩ দশকের মাঝেই পৃথিবীর ধ্বংস নেমে আসবে। তাই অনেক গবেষণার পরে ৩ সদস্যের এক দলকে সূর্যের কাছাকাছি পাঠানো হয়। কিন্তু প্রথমেই ২ জন মারা যায়, বাকি থাকে একজন। তার হাতে একটাই অপশন, দুনিয়াকে বাঁচাতে হবে। অজানা মহাকাশে তার দেখা হয়ে যায় এক অদ্ভুত এলিয়েনের সাথে। অচিরেই তাদের বন্ধুত্বের বন্ধন হার মানিয়ে দেয় অন্য সব সম্পর্ককে। একজন মানুষ আর একটি এলিয়েন মিলে কি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচাতে পারবে? জানতে হলে আসুন ঘুরে আসি প্রজেক্ট হেল মেরি মহাকাশযানে চড়ে রহস্যময় মহাকাশ থেকে। চোখের পাতায় হালকা মুভমেন্ট নিয়ে চেতনা ফেরে প্রজেক্ট হেল মেরি নভোযাত্রী ডক্টর রাইলেন গ্রেসের। গ্রেস এখনও প্রজেক্ট হেল মেরি নভোযানেই আছে। কিছু টেকনিক্যালি সমস্যার জন্য গ্রেসকে কোমায় রাখা হয়েছিল। এই নভোযানের নিজস্ব এআই সিস্টেম আছে, সেটাই এতদিনে সবকিছু অপারেট করছিল। এআই মেরি গ্রেসের মুভমেন্ট দেখে ডিটেক্ট করে তার জ্ঞান ফিরেছে। তাই স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে গ্রেসের মুখ থেকে ভেন্টিলেটর মাস্ক সরিয়ে দেয়। এরপরে চেতনা ঠিক আছে কিনা চেক করার জন্য জিজ্ঞেস করে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে? গ্রেস 2 বার ভুল উত্তর দেওয়ায় এআই মেরি ধারণা করে গ্রেস এখনও পুরোপুরি সেন্সে নেই। সে গ্রেসকে সতর্ক করে, তবে গ্রেস অনেকটা ঝোঁকের মাথায় ছিল। সে জ্ঞান ফিরে আশেপাশে এত ইকুইপমেন্ট দেখে হকচকিয়ে গিয়েছিল। কিছুই বুঝে উঠতে পারছিল না। সে বেড থেকে নামতে পারছিল না, তাই গড়ানি দিয়ে মেঝেতে নেমে যায়। এআই সতর্ক করে দেয় গ্রেসের নার্ভগুলো এখনও পুরোপুরি সক্রিয় হয়নি, তাই সে যেন বেডে ফিরে যায়। কিন্তু গ্রেস সেসবে গুরুত্ব দেয় না। সিঁড়ি দেখতে পেয়ে সে উপরে উঠতে শুরু করে। কিছুটা উঠে সে একজন সহযাত্রীর লাশ দেখতে পায়। হতাশ হয়ে সে চেম্বার খুলে বেসমেন্ট থেকে ওপরে উঠে আসে। অ্যাটমিক রেজুলেশন স্ক্যানিং, ইলেকট্রন মাইক্রোস্কোপ সহ বিভিন্ন যন্ত্র দেখে সে আরও অস্থির হয়ে যায়। গ্রেস তখনও বুঝতে পারেনি সে নভোযানে আছে। সে বাইরে তাকিয়ে অসীম মহাকাশ দেখে তবেই বুঝতে পারে সে কোনো স্পেসক্রাফটে আছে। গ্রেসকে স্মৃতি মনে করাতে স্ক্রিনের পৃথিবীর কিছু দৃশ্য দেখানো হয়। এরপর গ্রেস তড়িঘড়ি করে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে, কিন্তু সেখানেও কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন কোথায়? এআই জানায় ক্যাপ্টেন ইয়াওলিজাই মারা গেছে। এবার গ্রেস জিজ্ঞেস করে, জীবিত বাকি মানুষেরা কোথায়? এআই জানায় গ্রেস ছাড়া বাকি সবাই মারা গেছে। গ্রেস সবকিছু বুঝে ওঠার চেষ্টা করে এখানে অ্যাকচুয়ালি কি ঘটেছে। সে পৃথিবীর সাথে যোগাযোগ করতে চাইলে এআই জানায় পৃথিবীর সাথে যোগাযোগ করতে 11 বছর 10 মাস 14 দিন 6 ঘন্টা লাগবে। গ্রেস এবার বেশ ঘাবড়ে যায়। সে চেক করে নভোযানে কতটুকু ফুয়েল আছে। এরপরে সে ক্যালকুলেশন শুরু করে এই ফুয়েল দিয়ে সে কতদিন টিকে থাকতে পারবে। তারপরে গ্রেস মনে করার চেষ্টা করে সে অ্যাকচুয়ালি কে আর এখানেই বা কিভাবে এলো। গ্রেসের একটু একটু মনে পড়ে গ্রেস একটা মিড লেভেল স্কুলে সায়েন্স টিচার ছিল। সে সময় দুনিয়ার সবচেয়ে আতঙ্কের ইস্যু ছিল পেট্রোভা লাইন, যে জিনিস সূর্যকে আস্তে আস্তে গ্রাস করে ফেলছে, যেটা দুনিয়ার জন্য ধ্বংসের ইঙ্গিত। তামাম বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছে এই জিনিসটা। একদিন ক্লাসের বাচ্চারা এই ব্যাপারে জিজ্ঞেস করলে গ্রেস জানায় 2 বছর আগে রেডিও টেলিস্কোপে একজন বিজ্ঞানী আইরিনা পেট্রোভা পর্যবেক্ষণ করে শুক্র গ্রহ থেকে সূর্য পর্যন্ত ইনফ্রারেড লাইটের একটা লাইন রয়েছে। সেটাই বর্তমানে পেট্রোভা লাইন নামে পরিচিত। এই লাইনের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ডটের মতো জিনিস দেখা যায়, যেগুলো সূর্যের তাপের তীব্রতা কমিয়ে দিচ্ছে। আগামী 30 বছরের ভেতরে সূর্যের তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কমে যাবে। এতে পৃথিবীর জলবায়ু মারাত্মকভাবে ব্যাহত হবে, ফসল নষ্ট হবে, অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে এবং অন্তত অর্ধেক মানুষ অনাহারে মারা যাবে। এগুলো শুনে ক্লাসের বাচ্চারা প্যানিকড হয়ে যায়। তাই গ্রেস তাদেরকে বোঝায় দুনিয়ার বেস্ট বিজ্ঞানীরা এই ব্যাপারটা নিয়ে কাজ করছে। অঘটন ঘটার আগেই তারা কোনো একটা সমাধান খুঁজে বের করে ফেলবে। তবে সেই বেস্ট বিজ্ঞানীদের অংশ হিসেবে গ্রেস নিজেও থাকবে, এটা সে তখনও জানতো না। একদিন গ্রেসের কাছে পেট্রোভা টাস্ক ফোর্স থেকে ইভা স্ট্র্যাট নামে এক মহিলা আসে। ইভা মূলত গ্রেসের একটা পুরনো জার্নাল পড়ার পরে তার সাথে দেখা করতে এসেছে। গ্রেস স্কুল টিচার হলেও সে সাধারণ কেউ না। মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিজ্ঞানে তার ডক্টরেট ডিগ্রি আছে। গ্রেসের জার্নালে সে একটা চ্যাপ্টারে দাবি করেছিল প্রাণের জন্য পানি জরুরি না। পৃথিবীতে পানি ছাড়া জীব বাঁচতে বা জন্মাতে পারে না, তবে অন্য কোনো গ্রহে পানি ছাড়াও জীবের বিকাশ ঘটতে পারে। গ্রেস তার জার্নালে 2-1 বিজ্ঞানীকে নিয়ে কটূক্তিও করেছিল, যার কারণে তাকে চাকরি এবং বিজ্ঞানী মহল থেকে বের করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, ইভার গ্রেসের কাছে আসার মূল উদ্দেশ্য হলো তারা পেট্রোভা লাইন থেকে কিছু নমুনা কালেক্ট করে এনেছে।
ইভা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে গ্রেসের কাছে হেল্প চায়। যেহেতু পেট্রোভার লাইনের জিনিসগুলো সূর্যের পৃষ্ঠতার সাংঘাতিক তাপমাত্রাতেও টিকে থাকছে, তাই ওগুলো পানির তৈরি কিনা এই জিনিসটাই গ্রেসকে খতিয়ে দেখতে হবে। প্রথমে গ্রেস একটু হ্যান্ত কিন্তু করলেও পরে রাজি হয়ে যায়। তারপরে ইভা এবং সিকিউরিটি অফিসার কার্ল গ্রেসকে ল্যাবে নিয়ে যায়। সেখানে গ্রেসকে স্বাধীনভাবে একা গবেষণার সুযোগ দেওয়া হয়। প্রথমে গ্রেস নমুনা মাইক্রোস্কোপের নিচে রেখে দেখতে পায় সেগুলো মুভ করছে, অর্থাৎ মোস্ট প্রবাবলি সেগুলো জীবন্ত। তবে মুভমেন্টের আরও কারণ থাকতে পারে, তাই গ্রেস মাইক্রোওয়েভ, গামা, ভিজিবল লাইটের মাঝেও সেগুলো রেখে পর্যবেক্ষণ করে, কিন্তু সেগুলোর কিছুই হয় না। পৃথিবীর কোনো ব্যাকটেরিয়া হলে সেগুলো এই সিচুয়েশনে মরে যেত, অথচ এই জিনিসগুলো ক্ষতিকর রশ্মির সাথেও নিজেদের অ্যাডাপ্ট করে নিচ্ছিল। তবুও শিওর হবার জন্য গ্রেস টেস্ট চালিয়ে যায়, আর শেষ পর্যন্ত জানতে পারে এটা কোনো এলিয়েন কোষ, মানে ভিন্ন গ্রহের কোনো এলিয়েন। যদিও ফাইনাল টেস্ট করতে গিয়ে সেটা মারা যায়। গ্রেসের সাকসেসে সবাই বেশ খুশি হয়, তবে জীবটার শরীর কী কী এলিমেন্ট দিয়ে তৈরি সেটা চেক করতে গিয়ে গ্রেস বেশ আপসেট হয়ে যায়। কারণ এই অ্যাস্ট্রোফেজ জীবটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি, আর হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে পানি হয় সেটা তো আমরা সবাই জানি, অর্থাৎ এই জীবের প্রায় পুরোটাই পানি। গ্রেসের লাইফের একমাত্র লজিক ছিল পানি ছাড়াও অন্য কোনো গ্রহে জীবের বিস্তার ঘটতে পারে, কিন্তু তার সেই লজিক সে নিজেই ভুল প্রমাণিত করে ফেলল। তাই সে একটু মেজাজও হারিয়ে ফেলে এবং জিনিসপত্র আঁচড়াতে শুরু করে। তো যাই হোক, ল্যাব থেকে বেরোনোর পরে ইভা তার কাছ থেকে অ্যাস্ট্রোফেজ জীবটার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে গ্রেস জানায় ওটা নড়াচড়ার সময়ে ইনফ্রারেড রশ্মি ছড়ায়, এই জন্য পেট্রোভার লাইনে ইনফ্রারেড লাইট শনাক্ত হয়েছিল। যদিও সে শিওর না খাদ্য ছাড়াও ওটা কোথা থেকে শক্তি সঞ্চয় করে, তবে তার ধারণা সূর্য থেকেই এগুলো শক্তি সঞ্চয় এবং বংশবৃদ্ধি করে। তারপরে ইনফ্রারেড আলো ছড়াতে ছড়াতে সূর্যের দিকে এগিয়ে যায়। সব শোনার পরে ইভা জানায় এই মুহূর্তে 21 দেশে আরও 347 জন বিজ্ঞানী এই ব্যাপারটা নিয়ে কাজ করছে, তাই অজানা ব্যাপারগুলো তারা শীঘ্রই জেনে যাবে। ইভা গ্রেসকেও গবেষণায় অংশ নিতে বললে গ্রেস রাজি হয়ে যায়। গ্রেসকে গবেষণার জন্য স্বতন্ত্র ল্যাব দেওয়া হয়। সেখানে শুক্র গ্রহের মতো অনুকূল ফ্যাসিলিটিসও ছিল, যেটা গ্রেস আলাদা করে ল্যাবের ভেতরে বানিয়েছিল, কারণ অ্যাস্ট্রোফেজ জীবগুলো শুক্র গ্রহতেই দেখা গেছে। তো গ্রেস আর কার্ল মিলে অ্যাস্ট্রোফেজগুলো বংশবৃদ্ধির চেষ্টা চালায় এবং অবশেষে তারা সফল হয়। গ্রেসের প্রচেষ্টায় অ্যাস্ট্রোফেজ থেকে আরও বাচ্চার জন্ম হয়। তারপরে গ্রেসকে জেট বিমানে করে একটা বিশাল জাহাজে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সামনে গ্রেসকে ব্রিফিং করতে দেওয়া হয় সে কিভাবে অ্যাস্ট্রোফেজগুলোকে ব্রিডিং করালো। আলোচনা শেষে তারা গ্রেসকে 2 মিলিয়ন পরিমাণ অ্যাস্ট্রোফেজ ব্রিডিং করতে বলে। এত বিপুল পরিমাণ অ্যাস্ট্রোফেজ তারা কি করবে এটা ভেবেই গ্রেস বিস্মিত হয়ে যায়। তারা প্রজেক্ট হেল মেরি নিয়ে কাজ করছে। এই অ্যাস্ট্রোফেজ জীবগুলো সূর্যকে গ্রাস করে নিচ্ছে। ব্যাপারটা খুবই অ্যালার্মিং। এগুলোর মুভমেন্ট খেয়াল করলে দেখা যায় এগুলো আশেপাশের নক্ষত্রগুলোকে সংক্রমিত করে করে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। তবে একটা নক্ষত্র সংক্রমিত করতে পারেনি, সেটা হলো টাও সেটি নক্ষত্র, যেটা প্রায় 11.9 আলোকবর্ষ দূরে। যেহেতু ওটা এখনও সংক্রমিত হয়নি, তাই তারা একটা মহাকাশযান বানাতে চাইছে যেটা দিয়ে তারা সেই নক্ষত্রে যাবে। এটা জানার জন্য পসিবিলিটি থাকা সত্ত্বেও অ্যাস্ট্রোফেজগুলো সেখানে কেন অ্যাটাক করতে পারলো না। কিন্তু 11.9 আলোকবর্ষ দূরে সেই নক্ষত্রে যেতে হলে মহাকাশযান চালানোর জন্য প্রচুর ফুয়েলের প্রয়োজন। তারা মূলত এই অ্যাস্ট্রোফেজগুলোকেই ফুয়েল বা জ্বালানি বানানোর সিদ্ধান্ত নিয়েছে, কেননা এগুলো তো সূর্য থেকে শক্তি পায়, ফলে এগুলোর মাঝে সোলার এনার্জি আছে। সুতরাং এগুলোকে প্রসেস করে তারা জ্বালানি হিসেবে ইউজ করবে, আর এই কাজেই মূলত গ্রেসকে প্রয়োজন। তবে এখানে আরেকটা সমস্যা আছে, যে নভোচারীরা মহাকাশে যাবে জ্বালানির লিমিটেশনের কারণে তারা আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না। 20 লক্ষ কেজি অ্যাস্ট্রোফেজ ফুয়েল দিয়ে তারা শুধুমাত্র মহাকাশে পৌঁছাতে পারবে। ফিরে আসার জন্য পর্যাপ্ত ফুয়েল আর থাকবে না, অর্থাৎ তাদেরকে একেবারে বিদায় নিয়েই যেতে হবে। আর ওখানকার প্রাপ্ত সমস্ত নমুনা প্রোবসের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হবে। যদিও পরিকল্পনাটা খুবই নির্মম, কিন্তু এছাড়া আর কোনো অপশনও তাদের হাতে নেই। তারা যদি হাত গুটিয়ে বসে থাকে তাহলে দুনিয়ার ধ্বংস নিশ্চিত। যেহেতু নভোচারীদের স্যাক্রিফাইস করা লাগবে, তাই মহাকাশযানে শুধুমাত্র 3 জনকে পাঠানোর সিদ্ধান্ত না হয়। একজন থাকবে পাইলট, একজন ইঞ্জিনিয়ার, বাকি একজন বিজ্ঞানী। তো পাইলট আর ইঞ্জিনিয়ারের সাথে গ্রেসকেও স্পেসশিপে পাঠানো হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা দুজনে মারা যায়। গ্রেসের এখন অনেক কিছুই মনে পড়ে গেছে।
সে স্পেসশিপে দুটো লাশের পাশাপাশি কিছু ফটো খুঁজে পায়। সে ইঞ্জিনিয়ার এবং পাইলটের সাথে তাদের ফটোটা রেখে মহাকাশে ভাসিয়ে দেয়। গ্রেসের বেশ আপসেট লাগছিল। কিছুক্ষণের ভেতরেই গ্রেস অন্যরকম গ্র্যাভিটি ফিল করে। মেরি জানায় তারা টাও সিটির কক্ষপথে চলে এসেছে। টেলিস্কোপের মতো একটা যন্ত্র পেট্রোভা স্কোপ দিয়ে সে টাও সিটি নক্ষত্রটা অবজারভেশন করে, কিন্তু এরই মধ্যে সে একটা বিশাল স্পেসশিপের ওপরে চলে আসে। এরকম বিশাল এবং অদ্ভুত স্পেসশিপের ডিজাইন কোনো মানুষের পক্ষে সম্ভব না। তাই গ্রেস বুঝতে পারে এটা একটা এলিয়েন স্পেসশিপ। মানুষ ছাড়াও অন্য গ্রহের কোনো প্রাণীও টাও সিটির কক্ষপথে এসেছে। জাস্ট এলিয়েনের স্পেসশিপটা দেখেই গ্রেস ঘাবড়ে যায় এবং নিজের স্পেসশিপ ঘুরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এলিয়েন শিপটা তাকে ঘিরে ধরছিল। কয়েক মুহূর্ত পরে তাদের দিকে ছোট সাইজের কিছু একটা ছুটে আসে। গ্রেস এবং মেরি ধারণা করে এলিয়েন স্পেসশিপের কোনো ডিফেন্স বোমা ছোড়া হয়েছে। এটা তাদের স্পেসশিপে এসে লাগলেই তারা শেষ। গ্রেস তো মেনে নিয়েছিল সে মারা যাবে, তবে তাকে অবাক করে দিয়ে জিনিসটা স্পেসশিপের সাথে ধাক্কা লেগে ছিটকে যায়, কিন্তু আবারও সেটা স্পেসশিপের কাছে এসে থেমে যায়। গ্রেস এবার ধারণা করে এটা হয়তো কোনো মেসেজ, তাই সে স্পেসস্যুট পরে এয়ারলক দিয়ে বাইরে বেরিয়ে ছোট বোতলের মতো জিনিসটা নিয়ে ভেতরে ফিরে আসে। কিন্তু এখানে জিরো গ্র্যাভিটি থাকার কারণে সেটা খোলা যাচ্ছিল না। তবে গ্রেস পৃথিবী থেকে আসার আগেই ব্যাকআপ অপশন রেখেছিল, যাতে জিরো গ্র্যাভিটিতেও যন্ত্রাংশ ইউজ করা যায়। গ্রেস সেন্ট্রিফিউজ অ্যাক্টিভেট করে স্পেসশিপের ভেতরে গ্র্যাভিটি স্বাভাবিক করে ফেলে। তখন বোতলটা ইজিলি খোলা যায়। ভেতরের জিনিসটা বের করতেই কয়েকটা এন্টেনার মতো তার চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রেস প্রথমে বুঝতে পারে না এটা কি। অনেক ভেবে সে বুঝতে পারে এটা ম্যাপ ইন্ডিকেটর। সে স্ক্রিনে মহাকাশের ম্যাপের সামনে জিনিসটা রেখে বুঝতে পারে এটা দিয়ে লোকেশন বোঝানো হচ্ছে। এলিয়েনটা গ্রেসের সাথে যোগাযোগ করতে চাইছিল, তাই গ্রেসও পৃথিবীর লোকেশন লিখে বোতলের ভেতরে রিপ্লাই পাঠিয়ে দেয়। পরবর্তীতে আবারও এলিয়েন শিপ থেকে সে আরেকটা রিপ্লাই পায়। এবার পরিচয় পর্ব শেষে কিছুটা ইজি হলে এলিয়েন শিপ থেকে হেল মেরিতে বেশ কিছু পার্টিকেল এসে জুড়ে যায়। এরপরে সেখানে একটা টানেল তৈরি হয়ে যায়। কৌতূহলবশত গ্রেস টানেল দিয়ে খুব ভালোভাবেই এলিয়েন শিপের কাছে পৌঁছে যায়। এখন মাঝখানে শুধু কাচের দেয়াল ছাড়া কিছুই নেই। হঠাৎ এলিয়েন শিপের ভেতরে আড়াল থেকে একটা হাতের মতো জিনিস বেরিয়ে আসে। জিনিসটা দেখতে পাথরের মতো। প্রথমে গ্রেস হকচকিয়ে ওঠে এবং ভয় পেয়ে যায়। এরপরে বুঝতে পারে ওটা ইশারায় কিছু বলতে চায়। এলিয়েন হাতটাতে মানুষের অবয়বের একটা জিনিস ধরা ছিল। গ্রেস বুঝতে পারছিল না সে কি বোঝাতে চাইছে। গ্রেস লাস্টে ভাবে হয়তো তাকে স্পেসশিপে ফিরে যেতে বলা হচ্ছে, তাই সে হেলমেরিতে ফিরে যায়। তবে এলিয়েন তার সাথে ক্রমাগত যোগাযোগের চেষ্টা চালিয়ে যায়। তাই গ্রেস সেফটি ইকুইপমেন্ট পরে জিরো গ্র্যাভিটিতে ব্যালেন্স ধরে রাখার সরঞ্জাম এবং আত্মরক্ষার জন্য হাতিয়ার নিয়ে আবারও টানেলে ঢোকে। এরপরে সে এলিয়েন স্পেসশিপের গ্লাসের জানালা বা দরজার কাছে যায়। এখানে এসে সে বুঝতে পারে এলিয়েনটা নিজেদের প্রযুক্তির মাধ্যমে এখানকার গ্র্যাভিটি স্বাভাবিক করে রেখেছে। গ্রেস বেশ ইমপ্রেস হয়। একটু পরেই এলিয়েন স্পেসশিপের ভেতরে সে এলিয়েনটাকে দেখতে পায়। সেটা অত্যন্ত অদ্ভুত দেখতে, 5টা পাওয়ালা পাথরের শরীর। দেখতে অনেকটা মাকড়সার মতো, আবার মাঝে মাঝে কুকুরের মতোও লাগে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো মানুষের মতো এটার চোখ, মাথা, মুখ কিছুই নেই। হয়তো এদের ভীষণ শ্রবণের আলাদা কোনো অর্গান আছে। এলিয়েনটা হঠাৎ কেমন লাফিয়ে উঠলে গ্রেসও ভয় পেয়ে যায় এবং হাতের একটা রেঞ্জ ছুঁড়ে মারে। তবে সে মুহূর্তে বুঝতে পারে এলিয়েনটা তাকে অ্যাটাক করেনি, বরং ওটা তাকে কপি করছে। গ্রেস বিভিন্ন রকমের মুভমেন্ট দেখায়। এলিয়েনটা সব মুভমেন্টই কপি করে। আসলে সেটা মানুষের আচরণ রপ্ত করতে চাইছিল। এলিয়েনটা বারবার গ্লাসের টোকা মারছিল। প্রথমে না বুঝলেও পরে গ্রেস বুঝতে পারে এটা একটা সিগন্যাল। এলিয়েনটা টানেলে তার জন্য একটা উপহার রেখেছে, সেটাই ইশারা করে দেখাচ্ছিল। জিনিসটা অনেকটা টায়রার মতো। এখানে দুটো টায়রা রাখা ছিল। এলিয়েনের ইশারা দেখে গ্রেস ধারণা করে এলিয়েন তাকে ওটা মাথায় পড়তে বলছে, কিন্তু হেলমেট খুললে তো সে অক্সিজেন সংকটে মারা যাবে। তাই গ্রেস চলে যাচ্ছিল। তবে সে নোটিস করে দুটো টায়রাতে 8টা করে পুঁথির মতো জিনিস বসানো। তখন গ্রেসের খেয়াল হয় অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এখানে 2টা টায়রা আছে এবং প্রত্যেকটার 8টা পুঁথি আছে, মানে অক্সিজেন বা O2 বোঝানো হয়েছে। অর্থাৎ এলিয়েনটা বোঝাতে চেয়েছে হেলমেট খুলে ফেলো, এখানে অক্সিজেন আছে। এলিয়েনের সাংঘাতিক বুদ্ধি দেখে গ্রেস খুবই বিস্মিত হয়, কিন্তু এখানে হেলমেট খুলে ফেলাটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তাই গ্রেস একটু ইতস্তত করছিল। তবুও অপরিচিত এলিয়েনকে ভরসা করে সে হেলমেটটা খুলে ফেলে এবং মুক্ত অক্সিজেনে বুক ভরে শ্বাস নেয়।
এই ঘটনার পরে গ্রেস আর এলিয়েনের মাঝে বন্ডিংটা বেশ ভালো হয়ে যায়। এলিয়েন প্রথমবার বোতলে ম্যাপ ইন্ডিকেটরের সাথে আরেকটা জিনিসও পাঠিয়েছিল। সেটার শেপ পর্যবেক্ষণ করে গ্রেস বুঝতে পারে এটা পেট্রোভার লাইনের মতো শেপ। তার মানে এলিয়েনটাও পেট্রোভার লাইন দেখে মানুষের মতোই সেমভাবে নিজের গ্রহকে বাঁচাতে এসেছে। এখানে যেহেতু গ্রেসের কোনো সঙ্গী নেই, তাই এলিয়েনটার সাথে সে যৌথভাবে মিশন কমপ্লিট করতে পারবে। তবে তার আগে দুজনের কনভারসেশন ক্লিয়ার করাটা জরুরি। দুজনের কেউই একে অপরের ভাষা বোঝে না, তাই গ্রেস এবার এলিয়েনকে ভাষা বোঝার টেকনিক শেখানোর চেষ্টা চালাতে শুরু করে। যেহেতু এলিয়েনটার ভেতরে অনুকরণ প্রবৃত্তি রয়েছে, তাই সে সহজেই ভাষা বুঝে যাবে, এটাই গ্রেসের ধারণা। যাই হোক, গ্রেস এলিয়েনটাকে রকি নাম দেয়, কারণ সেটা পাথরের মতো। গ্রেস আর রকির মধ্যে প্রথম যে সিমিলার কনভারসেশন কাজ করে সেটা হলো ঘড়ি। গ্রেস নিজেদের ঘড়ি দেখালে রকিও তাদের গ্রহের ঘড়ি এনে দেখায়। এরপরে গ্রেস ঘড়ির কাটার নম্বর এবং টিকটিক আওয়াজকে মাধ্যম বানিয়ে রকিকে হ্যাঁ, না, ভালো খারাপ সহ এক শব্দে উত্তর করা যায় এমন ওয়ার্ডগুলো শেখাতে থাকে। রকিও বেশ আগ্রহের সাথেই সবকিছু শিখত। এভাবে তাদের কথাবার্তা অনেকটাই ক্লিয়ার হয়ে আসে। রকিরা এসেছিল এরিড প্ল্যানেট থেকে। গ্রেস জিজ্ঞেস করে রকি একা কেন, বাকিরা কোথায়? রকি আওয়াজের মাধ্যমে জবাব দেয় মোট 23 জন এরিডিয়ান স্পেসশিপে করে এসেছিল, তার মধ্যে শুধুমাত্র রকি বেঁচে আছে, যদিও সে বাকি সঙ্গীদের মৃত্যুর কারণ জানে না। রকি সেম প্রশ্নটা গ্রেসকে করলেও গ্রেসও জানায় তারা 3 জন এসেছিল, কিন্তু 2 জন মারা গেছে। সেও জানে না ওরা কিভাবে মারা গেছে। রকি আর গ্রেস বন্ধুত্ব করে নেয় এবং একসাথে সূর্যকে অ্যাস্ট্রোফেজ থেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তবে মডেল তৈরি, প্ল্যানিং এসব ক্ষেত্রে এলিয়েনটা মানুষের চেয়েও বুদ্ধিমান ছিল। রকি তো স্পষ্টই বলে দেয় গ্রেস বোঝে কম, ভুলভাল প্রশ্ন করে বেশি। কিছুদিনের ভেতরে গ্রেস একটা ভয়েস ট্রান্সমিটার যন্ত্র এবং প্রোগ্রাম বানিয়ে ফেলে। এতে রকির আওয়াজগুলো টেক্সট আকারে ট্রান্সলেট হয়ে এআই ভয়েসের মাধ্যমে শোনা যেত। একদিন সাহস করে রকি হেল মেরি স্পেসশিপে এসে হাজির হয়ে যায়। তবে বায়ুমণ্ডলের সাথে খাপ খাওয়ানোর জন্য রকি একটা বলের মতো শিল্ডের ভেতরে করে গড়িয়ে গড়িয়ে এসেছিল। রকি দেখতে পেলেও তার ভিশন খুব একটা ক্লিয়ার ছিল না, সে জাস্ট ছায়া বা অবয়ব দেখতে পেত। তবু দুজনে মিলে একসাথে প্ল্যানিং প্রোগ্রাম করে সমস্যার সমাধানের চেষ্টা চালাতে থাকে। তারা সিদ্ধান্ত নেয় টাও সিটির কক্ষপথ থেকে অ্যাস্ট্রোফেজের নমুনা কালেক্ট করে নিয়ে আসবে। এরপরে টেস্ট করে দেখবে ঠিক কী কারণে অ্যাস্ট্রোফেজগুলো টাও সিটিতে প্রভাব বিস্তার করতে পারছে না। তো গ্রেস স্পেসস্যুট পরে বাইরে নমুনা সংগ্রহ করতে বের হয়। সে টাও সিটির কক্ষপথে অ্যাড্রিয়ান নক্ষত্রে যাবার এবং আসার পথের নমুনা কালেক্ট করে। সে উভয় পথেরই নমুনা কালেক্ট করে যাতে অ্যাস্ট্রোফেজের পরিমাণটা কম্পেয়ার করা যায়। তাদের ধারণা ছিল অ্যাস্ট্রোফেজগুলো অ্যাড্রিয়ানে বংশবিস্তার করতে যায়, কিন্তু নমুনা থেকে দেখা যায় অ্যাড্রিয়ানে যাবার পথেও যতগুলো অ্যাস্ট্রোফেজ ছিল, বের হবার পথেও ততগুলোই ছিল। তাই এবার তারা বুঝতে পারছিল না অ্যাস্ট্রোফেজগুলোর সাথে কি ঘটছে। প্রাথমিকভাবে গ্রেস ধারণা করে অ্যাস্ট্রোফেজগুলো হয়তো এই প্ল্যানেটে এসে আর বের হতে পারছে না, কোনোভাবে আটকে যাচ্ছে। তাই সে বিস্তরভাবে গবেষণা শুরু করে। এবার গ্রেস জানতে পারে এগুলো শুধুমাত্র অ্যাস্ট্রোফেজ না, বরং এর ভেতরে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া মিশে আছে। আর ব্যাকটেরিয়া থাকা মানেই তো নিশ্চিতভাবে প্রাণের অস্তিত্ব আছে। এবার গ্রেস এবং রকি ক্লিয়ার হয়ে যায় টাও সিটি কিংবা অ্যাড্রিয়ানে কেন অ্যাস্ট্রোফেজগুলো প্রভাব ফেলতে পারছে না। সেখানে হয়তো এমন কোনো প্রাণী আছে যেগুলো অ্যাস্ট্রোফেজগুলোকে খেয়ে বা মেরে ফেলছে। তাই সেই অণুজীব প্রাণীগুলোকে যদি সূর্যের কক্ষপথে ছেড়ে দেওয়া হয়, তাহলে অ্যাস্ট্রোফেজগুলোকে মেরে শেষ করে ফেলবে। এতে সূর্যের পাশাপাশি পুরো ইউনিভার্স বিপদমুক্ত হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো গ্রেস এই স্পেসশিপ নিয়ে অ্যাড্রিয়ানে যেতে পারবে না। অ্যাড্রিয়ানে বায়ুমণ্ডলে 5 কিলোর ভেতরে যেতে না যেতেই গ্র্যাভিটির চাপে স্পেসশিপটা দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যাবে। তবে রকি একটা উপায় বলে, সে একটা চেইন বানাবে যেটা 5 কিলোমিটার লম্বা হবে। সেই চেইন দিয়ে মাছ ধরার মতো করে অণুজীবের নমুনা কালেক্ট করে নেবে। যদিও রকির শুধু চেইন বানানোর আইডিয়াটাই ছিল, সে মাছ ধরা কী জিনিস জানে না। গ্রেস পৃথিবীর রেকর্ডেড ভিডিও দেখায় কিভাবে মাছ ধরতে হয়। তারা এভাবেই নমুনা কালেক্ট করে নেবে আর কি। কিন্তু এক্ষেত্রে স্পেসশিপের স্পিড এবং পজিশনও ঠিক রাখা লাগবে, না হলে মৃত্যু নিশ্চিত। যাই হোক, গ্রেস তার সমস্ত গবেষণা এবং কথাবার্তা রেকর্ড করে রাখত। তাই রকি জানতে চায় সে এসব রেকর্ড করে কেন রাখছে। গ্রেস জানায় সে দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছে, এখান থেকে সে ফিরতে পারবে না।
পৃথিবী থেকে আসার মতো অ্যাস্ট্রোফেজের ফুয়েল এনার্জি তার কাছে ছিল, কিন্তু ফেরত যাবার মতো ফুয়েল এনার্জি নেই। তাই এগুলো রেকর্ড করে রাখছে যাতে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া যায়। কাজ কমপ্লিট হলে গ্রেসকে মরে যেতে হবে। এটা রকি মানতেই পারছিল না। রকি জিজ্ঞেস করে গ্রেসের পৃথিবীতে ফিরতে কতটুকু অ্যাস্ট্রোফেজ লাগবে। গ্রেস জানায় 20 লক্ষ কেজি। রকি একটু ভেবে বলে সে গ্রেসকে 20 লক্ষ কেজি অ্যাস্ট্রোফেজ ফুয়েল দিতে পারবে। সেক্ষেত্রে রকির বাড়ি ফিরতে এক্সট্রা 6 বছর বেশি সময় লাগবে, এই আর কি। রকি নিজের সহযাত্রীদের মরতে দেখেছে, অথচ কিছুই করতে পারেনি। তাই সে নতুন করে গ্রেসকে আর মরতে দেখতে পারবে না। রকির বন্ধুত্বে গ্রেস ইমোশনাল হয়ে কেঁদে ফেলে এবং তার কথায় রাজি হয়ে যায়। তো এবার তাদের একটা কাজ বাকি, সেটা হলো অ্যাড্রিয়ান থেকে অণুজীব কালেক্ট করে আনা, যা দিয়ে অ্যাস্ট্রোফেজগুলোকে প্রতিহত করা যাবে। তো তারা স্পেসশিপ দিয়ে অ্যাড্রিয়ানে 5 কিলোমিটারের কাছাকাছি যায়। এরপরে রকির বানানো শেকলটা বায়ুমণ্ডলে নামিয়ে দেওয়া হয়। শেকলের সাথে কালেক্টর যন্ত্র ছিল। গ্রেস কালেক্টরটা তুলে আনার জন্য বেরিয়ে এসে স্পেসশিপের হালের ওপরে ওঠে এবং কালেক্টরটা তুলে আনতে থাকে। গ্রেস দেখতে পায় একটা স্যাটেলাইটে আগুন ধরে গেছে। সেটা যন্ত্রাংশ এদিক সেদিক থেকে ছুটে আসছে। একটা যন্ত্রাংশে গ্রেসও ধাক্কা খায় এবং তার হাত থেকে কালেক্টরটা আবারও ছিটকে যায়। সে নিজেও হালের ওপরে পড়ে যায়, তবে দ্রুত উঠে দাঁড়িয়ে আবারও কালেক্টরটা টানতে শুরু করে। ততক্ষণে হেল মেরির এআই সিস্টেম বারবার অ্যালার্ট করছিল স্পেসশিপের উচ্চতা এবং বাইরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। গ্রেস দ্রুত কালেক্টরটা নিয়ে ভেতরে চলে আসে। এরপরে সর্বোচ্চ স্পিডে স্পেসশিপটা চালিয়ে দেয়। তখনও ডিফেন্স সিস্টেম থেকে অ্যালার্ট আসছিল হালের ওপরে প্রচণ্ড প্রেশার বাড়ছে। এটা একটা বিপদ সংকেত, সম্ভবত কোনো ফুয়েল ট্যাঙ্কে ড্যামেজ হয়েছে। গ্রেস যতটা দূরে সম্ভব স্পেসশিপটা টেনে নিয়ে ইঞ্জিন অফ করে দেয়। প্রথমে সেটা স্বাভাবিকভাবেই থেমে যায়, কিন্তু এরপরেই আবার কাঁপতে শুরু করে। পোর্ট সাইডের 11 আর 12 নম্বর ফুয়েল কম্পার্টমেন্টে ফুটো হয়ে গেছে। এখন তাদের হাতে একটাই অপশন, ফুয়েল ট্যাঙ্কটা স্পেসশিপ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। গ্রেস কমান্ড দিয়ে সেটাই করে, কিন্তু একটা জোরে ঝাঁকি খাওয়ায় গ্রেস বেশ আহত হয় এবং সেন্স হারিয়ে ফেলে। রকিও বেশ আহত হয়েছিল, তবুও সে ছুটে এসে গ্রেসকে মেডিকেল কম্পার্টমেন্টে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেয়। স্পেসশিপের এআই মেডিকেল রোবট তাকে দ্রুত চিকিৎসা দিতে শুরু করে। আসলে গ্রেসের প্রথমে মহাকাশে আসার কথাই ছিল না। প্রথমে মিশনের জন্য 3 সদস্যের একটা টিমকে রেডি করা হয়েছিল, কিন্তু ল্যাবে বিস্ফোরণ হওয়ায় সায়েন্স অফিসার মারা যায়। তাই সবাই তার রিপ্লেসমেন্ট হিসেবে গ্রেসকে মহাকাশে যেতে অনুরোধ করে, কারণ তার মতো এক্সপার্ট আর কেউই ছিল না। প্রথমে গ্রেস রাজি হয় না, সে হাজারটা অজুহাত দেখায়, কিন্তু সবাই মিলে গ্রেসকে চাপাচাপি শুরু করে। গ্রেস জানতো সে স্পেসে গেলে আর ফিরতে পারবে না। নিজের নিশ্চিত মৃত্যুকে কতজনই বা গ্রহণ করতে চায়। গ্রেসকে সিদ্ধান্ত নেবার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টা পরে সে ইভার সাথে দেখা করে এবং আবারও জানায় সে কাজটা করতে পারবে না, কিন্তু ইভা গ্রেসকে যে কোনো মূল্যে এই মিশনে পাঠাতে চায়। ওখানে গিয়ে কেউ যদি মিশনটা কমপ্লিট করতে পারে তাহলে একমাত্র গ্রেসই পারবে। শেষ পর্যন্ত অনেক বুঝিয়েও গ্রেস রাজি না হলে তাকে জোরপূর্বক ইঞ্জেকশন দিয়ে স্পেসশিপে তুলে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। ভয়ে গ্রেস পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডদের হাতে ধরা পড়ে যায়। এরপরে তাকে স্পেসশিপে তুলে দেওয়া হয়েছিল। এভাবেই সে এখানে এসেছে। যাই হোক, কয়েকদিন পরে গ্রেসের জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই সে নেমে দেখে রকির অবস্থা বেশ কাহিল। সে জাস্ট একটু নড়ে চড়ে ওঠে, এরপরেই ঘুমিয়ে যায়। গ্রেস টানা কয়েকদিন রকিকে পাহারা দেয়, তাকে জাগানোর এবং শক্তি সঞ্চয়ের অনেক রকম মেথড ট্রাই করে, তবুও রকি ওঠে না। রকি গ্রেসের জন্য লাস্ট একটা মেসেজ রেখে গিয়েছিল, পৃথিবীকে বাঁচাও, এরিডকে বাঁচাও। এরিড মানে রকির গ্রহ আর কি। তো রকির লাস্ট উইশ রাখতে গ্রেস এবার অণুজীবগুলো নিয়ে গবেষণা শুরু করে। সে অণুজীবগুলোর মাঝে অ্যাস্ট্রোফেজ রেখে পর্যবেক্ষণ করে দেখে অণুজীবগুলো অ্যাস্ট্রোফেজকে মেরে ফেলছে, অর্থাৎ তাদের ধারণাই ঠিক ছিল। গ্রেস আপাতত অণুজীবগুলোর নাম দেয় টাও অ্যামিবা। গ্রেস বিভিন্ন বায়ুমণ্ডলীয় সিচুয়েশনে সেগুলো টেস্ট করেছে, তবে শুধুমাত্র একটা জিনিসে এগুলোর সেন্সিটিভিটি আছে। নাইট্রোজেনের সংস্পর্শে আসলেই টাও অ্যামিবাগুলো মারা যাচ্ছিল। তাই এগুলোকে নাইট্রোজেন রেজিস্ট্যান্স করার জন্য ব্রিডার ট্যাঙ্ক ইউজ করে, এতে সেগুলোর আর কোনো ক্ষতি হয় না। গ্রেস এবার টাও অ্যামিবাগুলো শুক্র গ্রহে পাঠাতে পারবে, কারণ সেখান থেকেই তো অ্যাস্ট্রোফেজগুলোর উৎপত্তি। এছাড়া গ্রেস পৃথিবীতেও টাও অ্যামিবা নিয়ে যাবে, তাই এগুলোকে সেভাবেই সংরক্ষণ করতে হবে যাতে পৃথিবীতে পৌঁছানো পর্যন্ত এগুলো বেঁচে থাকে। কিন্তু সমস্যা হলো রকির ভাগের টাও অ্যামিবাগুলো গ্রেস কিভাবে পাঠাবে।
এরিডে এগুলো না পাঠালে রকির সাথে জাস্টিফাই করা হবে না। তবুও গ্রেস অপেক্ষা ছিল রকি একদিন জেগে উঠবেই। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। এক সকালে রকি সত্যি জেগে উঠে শিল্ডের ভেতরে ঢুকে ঘুমন্ত গ্রেসকে ধাক্কাতে থাকে। সদ্য ঘুম ভাঙা গ্রেস বুঝে উঠতে পারে না সে স্বপ্ন দেখছে কিনা। সে রকিকে জড়িয়ে ধরে। রকি জানতে চায় গ্রেস ব্যাকটেরিয়াগুলো আনতে পেরেছে কিনা। গ্রেস রকিকে ব্রিডিং ট্যাঙ্কে সাজিয়ে রাখা টাও অ্যামিবাগুলো দেখায়। রকি একটু বেশি খুশি হয়, কারণ এই ব্রিডিং ট্যাঙ্কগুলো সেই বানিয়েছিল। তো রকির জেগে ওঠা উপলক্ষে আজ তারা পার্টি করে। গ্রেস নিজের ল্যাপটপ রকিকে গিফট করে। এটাতে মানুষের ব্যাপারে অনেক তথ্য রাখা ছিল, যা মানুষকে জানতে রকির কাজে লাগবে। এছাড়া গ্রেস রকিকে পৃথিবীর একটা গ্লোবও দেয়, যেটা গ্রেসকে আজীবন মনে রাখতে হেল্প করবে। কিন্তু রকির কাছে দেবার মতো কিছুই ছিল না। তবুও সে গ্রেসকে একটা জিনিস চাইতে বলে। গ্রেস বলে সে রকির স্পেসশিপটা দেখতে চায়। রকি খুশি মনে গ্রেসকে স্পেসশিপে নিয়ে যায়। সেখানে পরিবেশগত আচরণ একদম ভিন্ন, তাই গ্রেসকেও একটা সেফটি শিল্ড দেওয়া হয়। স্পেসশিপের ভেতরটা অদ্ভুত, জেনোনাইট জাতীয় পদার্থ দিয়ে পুরো স্পেসশিপটা তৈরি। নতুন জিনিস দেখতে পেয়ে গ্রেসেরও বেশ ভালো লাগে। যাই হোক, গ্রেস মহাকাশে যে উদ্দেশ্যে এসেছিল তা পূরণ হয়ে গেছে। তার দায়িত্ব ছিল টাও সিটি প্ল্যানেটে কেন অ্যাস্ট্রোফেজগুলো টিকতে পারছে না সেই কারণ অনুসন্ধান করা। সে তো অলরেডি সেটা জেনেই গিয়েছে। পাশাপাশি সে টাও অ্যামিবার যথেষ্ট পরিমাণে স্যাম্পলও কালেক্ট করে নিয়েছে। তাই এখন তার বাড়ি ফেরার পালা। যদিও রকি না থাকলে তার বাড়ি ফেরা সম্ভব হতো না। রকি নিজের রিজার্ভ থেকে 20 লক্ষ কেজি অ্যাস্ট্রোফেজ ফুয়েল দিয়েছে বলেই গ্রেস পৃথিবীতে ফিরতে পারছে। বিদায় বেলায় রকি জানায় সে তার জীবনে গ্রেসের মতো সাহসী আর কাউকেই দেখেনি। যদিও গ্রেস জানে সে সাহসী ছিল না, ভয়ের চোটে সে এই মিশনে আসতেই চাইছিল না। পরিস্থিতি তাকে সাহসী বানিয়েছে। যাই হোক, গ্রেস রকির কাছে বিদায় নিয়ে হেইল মেরি স্পেসশিপে চলে যায়। এখন যে গতিতে স্পেসশিপ চলছে তাতে পৃথিবীতে পৌঁছাতে 4 বছর 2 মাস 11 দিন সময় লাগবে। এদিকে পৃথিবীতে ততদিনে সূর্যের তাপমাত্রা কমে যাবার প্রভাব পড়তে শুরু করেছিল। পৃথিবীতে আবারও জেগে উঠেছিল আইস এজ বা বরফ যুগ। নতুন জলবায়ুর সাথে নিজেদের অ্যাডাপ্ট করে নিতে গিয়ে মানুষের জীবন হয়ে উঠেছিল খুবই কঠিন। গ্রেস অবশ্য স্পেসশিপে ভালোই ছিল, কিন্তু একদিন হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। স্পেসশিপের ফুয়েল ট্যাঙ্ক দূষিত হয়ে যাচ্ছিল। গ্রেস দ্রুত ঘাটাঘাটি করে দেখে তার জেনোনাইট ব্রিডার ট্যাঙ্কে রাখা টাও অ্যামিবাগুলো ট্যাঙ্ক থেকে বেরিয়ে গেছে। এগুলো বংশবিস্তার করতে করতে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে জেনোনাইট পদার্থ গলিয়ে ফেলেছে। আর এগুলোর খাদ্য তো অ্যাস্ট্রোফেজ। তাই টাও অ্যামিবাগুলো ফুয়েল ট্যাঙ্কে থাকা অ্যাস্ট্রোফেজগুলো খেতে শুরু করেছিল। তবে সৌভাগ্যবশত সব অ্যাস্ট্রোফেজ খেয়ে ফেলার আগেই সে টাও অ্যামিবাগুলোকে ধরতে পেরেছে। কিন্তু গ্রেসের রকির জন্য টেনশন হচ্ছিল, কারণ ওর স্পেসশিপের পুরোটাই জেনোনাইট দিয়ে তৈরি। এতক্ষণে হয়তো রকি স্পেসশিপে থাকা টাও অ্যামিবাগুলো ফুয়েল ট্যাঙ্কে ঢুকে পড়েছে। রকি বুঝতেও পারবে না, আবার লিকেজও খুঁজে পাবে না। ফলে তার সব জ্বালানি টাও অ্যামিবা খেয়ে ফেলবে এবং সে আটকা পড়ে যাবে। ওর লাইফ সাপোর্ট সিস্টেম কাজ করা বন্ধ করে দেবে। যদি এগুলো নাও ঘটে তবুও তেজস্ক্রিয়তা দূষণে সে মারা যাবে। গ্রেস এবার দ্বিধায় পড়ে যায়। সে কি করবে? গ্রেস ক্যালকুলেশন করে দেখে তার যা ফুয়েল আছে তাই দিয়ে হয় রকিকে বাঁচাতে পারবে অথবা পৃথিবীতে ফিরে যেতে পারবে। দুটো কাজ একসাথে করা সম্ভব না, তাই তাকে যে কোনো একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিকে ভিন গ্রহের বন্ধু, অন্যদিকে চিরচেনা পৃথিবী। গ্রেস চাইলে নিজের দুনিয়ায় ফিরে যেতে পারত, কিন্তু সে স্বার্থপর না। সে এখন পর্যন্ত কালেক্ট করা সমস্ত ইনফরমেশন, ডেটা, নমুনা এবং রেকর্ডেড ভিডিওগুলো প্রোবসের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সে টাও অ্যামিবাগুলো খুব সেফটির সাথে প্রোবসের ভেতরে পাঠিয়ে দেয়, যাতে পৃথিবীতে সেগুলোর ফার্ম বানিয়ে আরও বেশি ব্রিডিং করানো যায়। তারপরে মহাকাশে পাঠিয়ে দেওয়া যায়। এতে তারা সূর্যকে অ্যাস্ট্রোফেজের কবল থেকে মুক্ত করতে পারবে। তো এরপরে গ্রেস নিজের স্পেসশিপ নিয়ে রকিকে বাঁচাতে রওনা দেয়। কয়েকদিনের জার্নির পরে সে রকির স্পেসশিপের কাছে পৌঁছায়, কিন্তু ততদিনে স্পেসশিপের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সেটা অলমোস্ট ধ্বংসের দ্বারপ্রান্তে। গ্রেস প্রথমে ধরেই নিয়েছিল রকি হয়তো আর বেঁচে নেই, তবে তার আশঙ্কাকে ভুল প্রমাণিত করে রকি শিল্ড পরে বেরিয়ে আসে। দুই ভিনগ্রহী বন্ধু আবারও মিলিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে গ্রেসের পাঠানো প্রোবসগুলো পৃথিবীতে ইভার কাছে পৌঁছে যায়। ইভা গ্রেসের ভিডিওগুলো দেখে আর ভাবে সে সঠিক মানুষকেই এই মিশনের জন্য পাঠিয়েছিল। টাও অ্যামিবাগুলো অক্ষত এবং জীবন্ত পেয়ে তারা ব্রিডিং করতে শুরু করে এবং কয়েক বছরের ভেতরেই সূর্যকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। সেই সাথে পৃথিবীর জলবায়ুও স্বাভাবিক হয়ে ওঠে।
অন্যদিকে গ্রেস স্পেসশিপে করে রকির গ্রহ এরিডে চলে গিয়েছিল। সেখানে সে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছিল। শুধু যে মানিয়ে নিয়েছিল তাই না, সেখানে একটা স্কুলও খুলে ফেলেছিল। সমুদ্রের ধারে খোলা বাতাসে দূষণমুক্ত নির্মল পরিবেশে সে এরিডের এলিয়েনদের সায়েন্স পড়াতো। একটু বোধহয় ভুল বললাম, এটা তো এরিডিয়ানদেরই গ্রহ, সুতরাং এখানে গ্রেস নিজেই একজন এলিয়েন। তবুও সেখানে সবার মধ্যমণি হয়ে ওঠাও বা কম কি, তাই না? আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, অনেক সময় লক্ষ্যে সফল হতে একজন বন্ধুর সাহায্য অনেক ইম্প্যাক্ট ফেলে। যে কাজটা একা করা যায় না বা একা অনুপ্রেরণা পাওয়া যায় না, সেই কাজটা কোনো বন্ধুর সাহায্যে ইজিলি করে ফেলা যায়। তবে বন্ধু কেউ হতে হবে আপনার মতোই নিঃস্বার্থ। এই জন্য বন্ধু চয়েজে সতর্ক থাকুন। আজ এই পর্যন্তই। প্রজেক্ট হেইল মেরির গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার মতামতকে গুরুত্বের সাথেই দেখি, তাই মতামত জানিয়ে আমাদের আরও আগ্রহী করে তুলুন। ধন্যবাদ।